না রে, সিনথিকে কোনো কিছু বলার অধিকার আমি হারিয়ে ফেলেছি। অধিকার হারিয়েছিস মানে কি বলছিস তুই এসব? কিরে নাহার, হ্যাঁ কিসের অধিকারের কথা বলছিস? হ্যাঁ, ভাইজান, আমি সিনথির সাথে দেখা করেছি। আসলে রাশেদের মৃত্যুর সংবাদ শুনে আমার মনটা যা খারাপ হয়েছিল না, আমি সিনথির চাচার সাথে দেখা করে কবিরকে বললাম যে রাহাতের মামলাটা তুলে নিতে, আর সেজন্য কবির সিনথির বাবাকে কি না কি বলেছে আমি জানি না। সিনথির বাবা আমাকে ডিভোর্স দিচ্ছে, আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে বলেছে। কি বলছিস? এই সামান্য বিষয় ডিভোর্স? সামান্য বিষয়ে ডিভোর্স? ভাইজান, তো তোমরা দুজন না গ্রামে যাবে বলছিলে, আমিও তোমাদের সাথে যেতে চাই। আমি থাকবো কিছুদিন তোমাদের সাথে, হয়তো আর ফিরে যাব না ওখানে। ঠিক আছে, ঠিক আছে। কি হয়েছে ভাইয়া? তো খবর শুনছিস? কি খবর? ফুপা ফুপিকে ডিভোর্স দিছে। মানে ডিভোর্স দিয়েছে? কেন? ওই যে সিন্থির সাথে ফুপু দেখা করতে গেছিল, এই বিষয়টা ওদের পরিবার ভালোভাবে নেয়নি। কি মানে ফুপি সিনথিকে দেখতে গিয়েছিল তাই তাকে ডিভোর্স দিয়ে দিল? দেখতে গিয়েছিল তো কালকে। আসলে রাশিদের ব্যাপারটা মা জানার পর মানে ফুপিকে রিকোয়েস্ট করেছিল যাতে সিন্থির চাচাকে বলে রাহাতকে ছেড়ে দিতে। তারপর ফুপি ওদেরকে রিকোয়েস্ট করেছিল? হ্যাঁ, ওদেরকে রিকোয়েস্ট করেছিল, ওর চাচাকে ফোন করেছিল, এবং এই ব্যাপারটা মানে ফোন কলটা কানাডা পর্যন্ত চলে গেছিল। আর তারপরে এই অবস্থা। চাচুরও ফ্যামিলি নাই, ফুপিরও ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অবস্থা ভালো না দেখে শুরু থেকে ওরা আমাদেরকে ক্লাসলেস ভাবে। আসলে ওরা একটা প্ল্যান করেছিল, প্ল্যানটাই বাস্তবায়ন করছে। প্ল্যান? হ্যাঁ, প্ল্যান নয় তো কি। দেখ, মানে ওদের কাছে কখনোই আমরা সেরকম মূল্য পাইনি, কারণ আমাদের অবস্থা ভালো না, বাবার অবস্থা ভালো না, আমাদের সবকিছু মিলিয়ে মানে আমাদের একজন মানুষ ওদের বাড়ির বড় বউ হবে সেটা না ওরা কোনোভাবে মেনে নিতে পারছিল না। বাইরে ছিল তখন সুযোগ পায়নি, কিন্তু যখন কাছে এসেছে তখন ওরা সুযোগ পেয়েছে, ওদের প্ল্যানটা ওরা এক্সিকিউট করেছে, নিজেদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। ফুপি এখন কোথায়? কোথায় আবার? রুমে কান্নাকাটি করছে। আমি গিয়েছিলাম, আমাকে ধরে হাওয়া করে কাঁদছিল। চল না ভাইয়া, ফুপির কাছে আমরা যাই। জ্যোতি রে বোন, তোর তো নিজের মনের অবস্থাই ভালো না, তুই এখন ফুপিকে কি সান্ত্বনা দিবি? রাশেদ তো চলে গেছে সারা জীবনের জন্য, আর তো কোনোদিন ফিরে আসবেও না। কিন্তু আমরা চাইলে ফুপি সংসারটা জোড়া লাগতেও পারে। আর রাগ, মান, অভিমান এসব কি সারা জীবন থাকে? কমে যায় না? হয়তো। দেখ, ফুপির অবস্থা হলো, চাচারও ঠিক একই অবস্থা, সারাটা জীবন পরিবারের জন্য করলো, আর এই বয়সে সে একদম একা হয়ে গেল। তুই কি ভেবে দেখেছিস ভাইয়া, 3 ভাই বোনের মধ্যে
একমাত্র আমাদের বাবার বুকটাই পরিপূর্ণ, তাই না? আমরা আছি। হি ইজ এ গ্রেট ম্যান সিস্টার। এত অভাব, অনটন, অবজ্ঞা সব কিছুকে পাশে রেখে সে আমাদেরকে পাখির মতো আগলে রেখেছে। তার ডানার বাইরে আমাদেরকে কখনো যেতে দেয়নি। ভাবলেই না গর্বে বুকটা ভরে উঠে। চল যাই। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। আহ, চারিদিকে এত কান্নাকাটি তো ভালো লাগতেছে না লতিফা। তুমি কাঁদতেছো কেন? কি কারণ? এই শরীর নিয়ে ছোট ভাইয়ের সাথে গ্রামে যাওয়ার কি দরকার বলো তো? আরে, আমি আর নাজিম তো শুধু একা যাচ্ছি না, নাহারও যাচ্ছে। নাহারও যাবে? হ্যাঁ, নাহার আগে যাইতে চাইছিল শখে, আর এখন যেতে যাচ্ছে পালিয়ে। পালিয়ে? হ্যাঁ, পালিয়ে। কারণ যে সমস্ত ঘটনা ঘটে গেছে তাতে ও এই নাগরিক জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছে। এখন তাই ও চাচ্ছে নিজের থেকে নিজে পালিয়ে। সবে বুঝলাম, কিন্তু তোমার শরীরটা তো ভালো না। আরে আমাকে নিয়ে তুমি একদমই চিন্তা করো না তো, কাউকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করেছি, সেটা পুরোপুরি পারি নাই, কিন্তু এখন আমার ভাই বোনেরা তো তাদের পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, যেতে যখন চাইছো যাও, আমি কাউকে মানা করবো না। নিজের দিকে একটু খেয়াল রেখো। ঠিক আছে ঠিক আছে, রাখবো রাখবো, এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো কারণ নাই। যদি কোথায়, ও কি খাইছে টাইছে নাকি? হ্যাঁ, এখন অনেকটাই স্বাভাবিক। দেখো তো কোথায়, ওকে একটু ডাকো তো, বলো আমি ডাকছি। নাজিমের সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, বলো। তো তুমি বলো যে আমি ওকে ডেকেছিলাম। হ্যাঁ, এই যে কার্ডটা নাও। চোখের পানি মোছো।
চাচ্ছু তোমরা সকালে চলে যাবে? হ্যাঁ রে মা, সকাল সকাল রওনা দেবো, দুপুরে গ্রামে গেলে আনছো। আমারও তোমাদের সঙ্গে যেতে ইচ্ছে করছে। ইচ্ছে করলে চল। না, এখন তো যেতে পারি না। ভাইয়া অফিসে রিজাইন দিয়েছে, নতুন ব্যবসা নিয়ে আগাতে হবে। আর তাছাড়া কালকে আমাদের নতুন ক্লায়েন্টের সাথে মিটিং আছে। গুড, ভেরি গুড। এভাবেই এগিয়ে যেতে হবে। জীবনে যতই দুঃখ কষ্ট যায় আসুক না কেন, সেটা এক পাশে রেখে এগিয়ে যেতে হবে। আমাদের জন্য দোয়া করবা চাচ্ছু। তুই এমনভাবে বলছিস মনে হচ্ছে আমি তোদের ছেড়ে ছেড়ে একেবারে চলে যাচ্ছি। এখন থেকে আমরা একদম কাছাকাছি থাকবো। একটা কাজ কর না, তোর একটা গাড়ি কিনে ফেল, যখন মন চাইবে চলে আসবি। কিনবো তো, আমাদের ব্যবসায় যে প্রফিট হবে সেই প্রফিট জমিয়ে জমিয়ে তারপর কিনবো। তোরা না পারিসও, এইভাবে চিন্তা করে জীবনে আরাম আয়েসের তোরা দরকার আছে নাকি? তোমরা আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছো, সে স্বপ্ন পূরণ না করে যদি আমরা আরামায়েশ করি তাহলে তো অলস হয়ে যাব। ভেরি গুড মাই ডিয়ার লেডি। ঠিক আছে, সব কিছু গুছিয়ে নে, তারপর যখন ইচ্ছা করবে চলে আসবি। ওকে। আমার মেয়েটা দেখতে কার মতো হয়েছে জানিস? কার মতো? একেবারে তোর মতো। তোর নাম জুথি, ওর নাম রেখেছিলাম জ্যোতি। ওর মা ওদেরকে আমার কাছ থেকে আলাদা করে ফেললো। তাহলে ওদেরকে তুমি বাংলাদেশে নিয়ে আসো। আসবে না? ভাইজান তোদেরকে যেভাবে মানুষ করেছে আমি তো সেভাবে ওদেরকে মানুষ করতে পারিনি। ওদের কাছে সোসাইটি, ক্যারিয়ার, আরামায়েশ এগুলো বাবার চেয়েও অনেক বড়। চাচু, তোমার জন্য আমার অনেক মায়া হচ্ছে। মায়া তো হবে, ছেলের জন্য তো মায়েরই মায়া হবে। শোন, আমার না তোর হাতের এক কাপ চা খুব খেতে ইচ্ছা করছে। কড়া নিকাটে চা করে নিয়ে। আমি জানি তোর মন খারাপ, মন খারাপ একটা কাজ করবি, যখন কাজ করবি তোর মন ভালো হয়ে যাবে। ঠিক আছে? কি রে জ্যোতি, এই অসময় তুই ছাদে দাঁড়িয়ে? আমি ভোরবেলায় ছাদে এসেছি, সকালটা দেখলাম। চল নিচে চল, সবাই তো রেডি। ও, আজকে তো সবাই চলে যাবে না? আর বলিস না, মা তো সকাল থেকে কান্নাকাটি করছে। আমি এত করে বোঝালাম যে বাবা তো একা যাবে না, বাবার সাথে চাচা যাবে, ফুপি যাবে, কোনো কথাই শুনছে না। আসলে বাবা তো এই প্রথম মাকে রেখে কোথাও যাচ্ছে, তাই কান্নাকাটি করছে। সব ঠিক আছে, কিন্তু এত কান্নাকাটি করলে কি বাবার মনটা ভালো থাকবে বল? আচ্ছা, এটা অস্বাভাবিক কিছু না ভাইয়া, আমরা মাকে বুঝিয়ে শুনে রাখবো। ও, বুঝতে পেরেছি তোর মন কেন খারাপ। রাশেদের কথা মনে পড়েছে। ভোরবেলা হয়তো ওর কবরে শিশির পড়ছে, কাঁচা কবর, নরম মাটি। আমার মনে হচ্ছে কি এই একটু আগে হয়তো ওর মারা যাবার খবরটা পেয়েছি। দেখ ভাইয়া, দেখতে দেখতে কেমন 2 দিন পার হয়ে গেল। আচ্ছা শোন, ওই আমার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, বিকেল 4টায় আজকে মিটিং, রাস্তানের সাথে রওয়ানের সাথে। ওরা আমাদের ব্যবসায় ইন্টারেস্টেড। কথা বলে দেখ তাহলে। হ্যাঁ, কথা বলে দেখি, যদি হয় তাহলে তো ভালো, আর না হলে? না হলে? না হলে আর কি, না হলে আমি, তুই আর মা। মা? মা কি করবে? মা কি করবে মানে? মা বাসায় বসে ব্যবসা সামলাবে। বাবা? বাবা যাবে নির্বাসনে আর মা বাসায় বসে ব্যবসা সামলাবে, ভালোই তো। আর চল নিয়ে চল। বলো ভাবি। বলছি, তোমার ভাই তো অনেকদিন পরে গ্রামে যাবে, প্রচুর পাগলামি করবে। আমরাও অনেক দিন পর গ্রামে যাব। ও হ্যাঁ, তাই তো ভুলেই গিয়েছিলাম, তুমিও তো অনেকদিন পরে গ্রামে যাবে। শোনো না, তোমার ভাই তো
প্রচুর পরিমাণে অ্যালার্জি। নদীতে যদি গোসল করে না, যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু একবার ঠান্ডা লাগলে না আর ঠান্ডা সারতে চায় না। আমাদের 3 ভাই বোনেরই অ্যালার্জি ভাবি। ও, তোমাদের 3 জনেরই অ্যালার্জি আছে? হ্যাঁ কোথায় তো? তাহলে তো তোমরা জানোই, তাই না? হ্যাঁ ভাবি। আর ভাইজান গ্রামে যাচ্ছে মানে তো এটা না যে উনি চিংড়ি কচু এগুলো খাবে, তাই না? ওহো, তাই তো। মানে কচু আর চিংড়ি খেলে ওনার অ্যালার্জি বাড়ে। গ্রামে যাচ্ছে তো। আমি আর নাজিম 20 বছর ধরে কচু চিংড়ি কিচ্ছু খাই না, টেনশন নেই। শোনো, মানে তোমার ভাই যেদিন বেশি কথা বলে 2টা ঘুমের বড়ি খায়। আমি আর নাজিম আমরা দুজনও প্রতিদিন 2টা করে ঘুমের ওষুধ খাই। এ না, একটাই খায়, একটা। আচ্ছা, একটা করে খাই না ভাবি। তুমি এমন করছো কেন বলো তো? মনে হচ্ছে যেন সরকার আমাদেরকে অন্য নতুন কোন একটা দ্বীপে পাঠিয়ে দিচ্ছে। আরে এখন তো ইন্টারনেটের যুগ, তুমি সব সময় কি করবে? ভাইজানের সাথে ইন্টারনেটে থাকবে। মানুষটাকে দেখে রেখো। কি হয়েছে ভাবি, তুমি কাঁদছো কেন? ভাইজানকে আমরা দেখে রাখবো, আগলে রাখবো। আর মানে ওকে একা ছেড়ে কখনো থাকিনি তো। ভাবি তোমার এত খারাপ লাগছে, তুমি এক কাজ করো তো, তুমি চলো আমাদের সাথে, চলো চলো যাই, চলো চলো, কিচ্ছু না, চলো। বাচ্চারা আছে তো। ওরে আমার ভাবি রে, চলো যাই, চলো চলো। হ্যাঁ, লাগেজ নিয়ে গেছে না? চলো। জাহিদ, গাড়ি কত দূরে? এই তো বাবা, কাছাকাছি চলে আসবে। শোন, ওর উপরে কিন্তু অনেক দায়িত্ব। মাকে বোনকে ঠিক মতো দেখে রাখবি, হ্যাঁ? ঠিক আছে বাবা, দেখে রাখবো। তুমিও তোমার যত্ন নিও। আরে আমার কথা ভাবিস না, নিজের কথা চিন্তা কর। চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করছিস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক টাকার লেনদেন হবে, হ্যাঁ, অনেক ইনকাম করবি এক সময়, কিন্তু ভুল করলে চলবে না। আর শোন, ওই যে একদিন পচা ইলিশ মাছ এনেছিলাম, রাগ করে পরে ডাল দিয়ে ভাত খেলি, এই যে স্মৃতিটা, এটা কিন্তু মনে রাখবি। অতীতকে ভুলে যেতে হয় না, কখনো না। না না বাবা, ওই অতীতের স্মৃতিগুলোই তো আমার শক্তি। বাবা, তুমি ঠিকমতো ওষুধ খেও। আরে সে আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, হ্যাঁ? আর আমার জন্য মন খারাপ করিস না, ঠিক আছে? যে কোনো প্রয়োজনে হেল্পলাইন আমাদের 3 জনের যে কোনো একজনকে ফোন করবো, ওকে? আর হ্যাঁ, আমরা কিন্তু গ্রামে গিয়ে একটা গুণবতী লক্ষ্মী মেয়ে পাত্রী হিসেবে ঠিক করব। কারণ ভাইজান, আমি চাই যে আমাদের জাহিদের বিয়েটা গ্রামেই হোক। কেমন হবে ভাইজান? মন্দ হয় না কিন্তু, তাই না? একদম। হ্যাঁ, তুমি হা হা করে হাসছো, আমার যে কেমন লাগছে আমি বলতেই পারতেছি না। তোমার যদি কেমন লাগে তাহলে চলো আমাদের সাথে। কি বলিস তুই? মানে আমি 2 বাচ্চাকে ছেড়ে কিভাবে যাব? ওদেরকে ছেড়ে আমি যেতে পারবো না। জাহিদ বাবা, জুথি, মাকে একটু দেখে রেখো, হ্যাঁ? কারণ তোমার মাকে দেখে মনে হচ্ছে যে তোমার বাবাকে ছাড়া তারা এক রাতও কাটছে না। আমরা এখন সন্ন্যাস জীবন গ্রহণ করিয়াছি, তাই আমাদের সংসারের মায়া ত্যাগ করিতে হবে, তাই না ভাইজান? আহা, এই, তোরা 2 ভাই বোন একা একা থাকতে পারবি? ও মা, থাকতে পারবো না কেন? অবশ্যই থাকতে পারবো। আর তাছাড়া আমি তো এখন জবটা ছেড়ে দিয়েছি, বাসায় থাকবো। আর চাচা তো বসের সাথে কথা বলেছেই। তাহলে আমি তোদের বাবার সাথে যাইনি। তো বাবার না একা একা ছাড়াটা ঠিক হবে না, তাই না? চলো চলো চলো, দেরি করা যাবে না। সন্ন্যাস জীবন শেষ। ঠিক আছে, চলো চলো শেষ, চলো চলো চলো। আচ্ছা, আচ্ছা, সবটুকু মনে হয় ফাঁকি